নমস্কার, সুপ্রভাত। সকলকে আজকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকের ব্লগটা শুরু করছি। শেষ ব্লগে আপনাদেরকে বলেছিলাম আমার স্বাদের মহাপর্বের ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সেই স্বাদের ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সামনে। আজ আমার 7 মাসের স্বাদ, তাই সকাল সকাল তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে পড়েছি। প্রত্যেক মায়ের মতো আমার কাছেও এই স্বাদের দিনটা খুবই স্পেশাল। সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছি কোন শাড়িটা পরবো, কীরকমভাবে সাজবো। তবে এই ক্ষেত্রে আজকের স্বাদের ব্লগটা যে আমার কাছে খুবই স্পেশাল সেটা হয়তো আপনারা বুঝেই গেছেন। হ্যাঁ, আমেরিকায় এই প্রথম আমার শ্বশুর শাশুড়ি হাতে স্বাদ পাওয়ার সৌভাগ্য হলো। মিটি যখন আমার পেটে ছিল তখন আমার মা বাবা এসেছিল। মা বাবার হাতে 9 মাসের স্বাদ পাওয়া হয়েছিল। দাঁড়ান, সেই ফটোগুলো শেষের দিকে আমি পোস্ট করে দেবো। দেখতে দেখতে কেমন যে 5টা বছর কেটে গেল ভাবতেই পারছি না। আজও ফটোগুলো দেখলে না চোখের সামনে যেন জল জল করে ওঠে সেই দিনগুলো। 5টা বছর পর আমি আবার ভগবানের আশীর্বাদে মা হলাম। সেই সূত্রেই আমার শ্বশুর শাশুড়ির হাতে আজকের আমার স্বাদ হবে। এই যে সবজি কাটা হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। রান্নাগুলো সব চাপিয়ে দেবো। করা হবে আজকের 5 রকমের ভাজা। না 5 নয়, 7 মাসের স্বাদ তো শাশুড়িমা বলেছেন 7 রকমের ভাজা থাকলে খুব ভালো হয়। বসিয়ে দিয়েছি পটল ভাজা আর কুমড়ো ভাজা। এই সবজিগুলো না শেষ দিন রাতেই কেটে রেখেছিলাম যাতে পরের দিন সকালবেলা উঠেই রান্নাটা বসিয়ে দিতে পারি। আপনাদের হয়তো সকলের মনে হতেই পারে আজকের আমার স্বাদ, অথচ রান্না করে আজকের আমি রান্না করছি। যারা যারা প্রতিদিনের দর্শক, প্রতিনিয়ত আমাদের ব্লগগুলো ফলো করছেন তারা নিশ্চয়ই জানবেন আমার শাশুড়ি মায়ের হাতটা অকেজো, একদমই ঠিক করে কাজ করতে পারেন না। কিন্তু যারা যারা নতুন তাদের ক্ষেত্রে আর একবার বলে রাখি, আমেরিকায় আসার আগে আমার শাশুড়ি মা হঠাৎ করে পড়ে বাঁ হাতটা ভীষণভাবে আঘাত পান। সেই থেকে আর ভালো করে উনি কাজ করতে পারেন না। তাই ওর বাবা বলেছিল, তুমি চিন্তা করো না, মায়ের হয়ে আমি সব সবজি কাটাকাটি ভাজাভাজি সব রান্না আমি করে দেবো। কিন্তু আপনাদের দাদার করা আর আমার করা তো একই ব্যাপার। আমি বলেছি ওটা কোনো ব্যাপার না, মা যখন করতে পারছে না তো কী হয়েছে, প্রতিদিনই তো রান্না করি। মায়ের বাবার আশীর্বাদটাই বড় জিনিস। ব্যাস দুজনে মিলে রান্না করে নেব, তাহলেই তো হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে তাই ওর বাবা বাগানে এসেছে বেগুন তুলতে। আমি বলেছিলাম আমার স্বাদে যখন বেগুন ভাজা করা হবে তুমি সদ্য গাছ থেকে একটা বেগুন তুলে এনে দিও, ওই বেগুন ভাজাই আমার স্বাদের মধ্যে খাওয়া হবে। দেখা যাচ্ছে তোমার তো বেগুন, এটা মানে জাম্বো বেগুন গো। হ্যাঁ, আমি একটু দেখে অবাক হয়ে গেছি। ঠিকঠাক আছে তো? এত শক্ত? ইয়ে বাবা, বড় মানে হয়ে আছে। হ্যাঁ, এখন কটা হচ্ছে? এখানে আরেকটা আছে, এই যে দুটো একটা আছে এখানে, এই গাছটা আর এই গাছটা, দুটো আছে। হচ্ছে অনেক তো গো। দেখি হাতের কত বড় গো বাবা, কি মোটা, এক হাতে ধরছে কোথায়? শাশুড়ি মা বলছিলেন আমাদের দেশে নাকি এখন বেগুনের দাম আকাশ ছোঁয়া। 100 টাকা না 200 টাকা কিলো বলছিল, ভুলে গেছি। তাই বলেছে মৌমিতা এক টুকরো বেগুন নষ্ট করো না, বেগুনের দাম কিন্তু ওখানে প্রচুর। তাও আবার গাছের বেগুন, নষ্ট করা যায় নাকি? খুব ভালো জাতে জানেন। এই যে ওর বাবা বাঁধাকপি সবজিটা করছে, বেগুনটা কেটেও তাড়াতাড়ি করে বেগুন ভাজাটা বসিয়ে দেবো। ওই পাশে শ্বশুরমশাই শাশুড়ি মাকে বলেছি তোমরা আস্তে আস্তে করে রেডি হও, এই পাশে আমরা খাওয়া দাওয়াগুলো ততক্ষণে রেডি করে নেবো। হ্যাঁ, মাঝখান থেকে করো। বড় না, চাকা চাকা করতে গেলে অনেকটা বড় জায়গা নেবে। হেভি হেভি। হ্যাঁ, গাছের বেগুন দেখো, বাজার থেকে তুমি নিয়ে আসতে পারো না। এই যে এরকম করে করো, এই যে এই ধার করে করে এরকম মাঝখানে এখানে কাটবো। হ্যাঁ, মানে একটা বড় স্লাইস। হ্যাঁ হ্যাঁ, বড় স্লাইস। আমাদের কাছে এই বেগুনের যাত্রা না খুব ভালো জানেন। দেখলেন একটাও পোকা নেই, খুব সুন্দর আর পরিষ্কার বেগুন। ব্যাস ওই চাকা চাকা করে ওর বাবা বেগুনটা কেটে দিল, আমি নুন হলুদ মাখিয়ে কড়াইতে চাপিয়ে দিলাম। বেগুনটা ওপাশে হচ্ছে হোক, ভাবলাম সময় নষ্ট না করে এই পাশে থালার মধ্যে মিষ্টিগুলো সাজিয়ে দিই। এই যে আমাদের এখানে এক দিদি হাতে খুব সুন্দর মিষ্টি বানায়, সেইখান থেকেই মিষ্টিগুলো আনিয়েছি। এটা হচ্ছে কি মোহনভোগ, এটা লড় চমচম, আর এটা হচ্ছে ক্ষীর চমচম। হ্যাঁ হ্যাঁ দেবো, এই যে সাজাচ্ছি। হ্যাঁ, দুর্বা ঘাসটাও তাহলে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে। ওই কড়াটা কিসের জন্য বসালে?
ও শাক তো মনে হয়ে গেছে, দেখো শাকটা হয়ে গেছে। দারুণ লাগছে ফুলগুলো। ইয়ে তুলেছে দুর্বা ঘাস, ঠিক আছে। এইগুলো নিয়ে ঠাকুরকে আগে পুজো দিয়ে দেবো। এই যে এখন সব সাজানো হচ্ছে। হ্যাঁ আচ্ছা, গঙ্গা জল ছড়িয়ে দেবো। তুলসী পাতাগুলোও রেখে দিই। এই যে হ্যাঁ, বাহ, গাছের ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ ও হ্যাঁ, আমার ছোলার ডালও হয়ে গেছে। ব্যাস লুচিটা ভেজে ঠাকুরকে দিয়ে দিয়ে আগে সবাই ঠাকুর ঘরের সামনে যাব, তারপর হয়ে যাবে। না কিছু, আমি রেডি হবো এবারে। এই যে রঘুপতি রাঘব গানটা হচ্ছে। সকালবেলা না এই ঠাকুরের গান শুনতে ভারী ভালো লাগে জানেন, আলাদা রকমই যেন একটা মনে শক্তি পাই। ওর বাবাকে বললাম, ডিশওয়াশার থেকে তুমি বরং বাসনগুলো খালি করে দাও, এই পাশে আমি তাড়াতাড়ি করে লুচিগুলো ভেজে নিই। আপনাদের হয়তো সকলেরই মনে হতে পারে যে আজকে স্বাদ উপলক্ষে মাছ হচ্ছে না বা কোনো ননভেজ। আজকে 7 জুলাই, না না, আমাদের এখানে 17 নভেম্বর, কিন্তু 7 জুলাইতে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আমাকে স্বাদ দিয়েছিলেন। এই ডেটটা কোনোদিনও ভুলবো না। কিন্তু ওই দিনকার রথ ছিল জানেন, 10টা থেকে 12টার মধ্যে আমার 7 ভক্ষণের সময়, তার মধ্যে জয় জগন্নাথের পুজো। তাই জন্য আমরা সবাই ঠিক করলাম ননভেজ না খেয়ে ভেজ খাবার দিয়েই আমার স্বাদটা হোক। কি আছে তাতে, হরেক রকম ভেজ খাবার খেতে আমার তো ভালোই লাগে। তাই আমি বললাম, যেই খাবারগুলো আজকে তৈরি করছো আগে আমার ঘরের ঠাকুর মন্দিরের সামনে সেই খাবারগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিই, তারপরে না হয় খাবো, সেটাই তো অনেক। এই যে ওর বাবাই আজকের মন্দিরে সমস্ত প্রসাদ দিয়ে পুজো দিয়ে দিচ্ছে। এইখানটা বসো না, হয় এইখানটা বসো, পুজোটা দিয়ে দিই, তারপর আমরা নিচে যাবো। হ্যাঁ তোমাকে দাঁড়া, একটা সেফটি পিন লাগিয়ে দিই, দাঁড়া দাঁড়া। প্রেগনেন্ট হওয়ার জন্য আমার আর ঠাকুর মন্দিরে পুজো দেওয়া হয় না। ওর বাবাই সকাল সন্ধে দুবেলা পূজার সমস্ত দায়িত্বই নিয়ে নিয়েছে, বলতেও হয় না, পুজো দিয়ে দেয়। ভালো লাগে যখন সারা ঘরে ঢাঁচ ঘন্টার আওয়াজটা পাই না, মনটা ভীষণ ভালো হয়ে যায় জানেন। এই যে সমস্ত কিছু রান্না টান্না করে আমাদের বাড়ির ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। ব্যাস আস্তে আস্তে এই প্রসাদগুলো নিয়ে আমরা নিচে যাব, তারপর সাজিয়ে গুছিয়ে শ্বশুরমশাই শাশুড়ি মা আমাকে স্বাদ দিয়ে দেবেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে আরও একটা জিনিস দেখানো হয়নি। এই যে আমার তো বেশ অনেকগুলো আল্ট্রাসাউন্ড হয়েছিল, তার মধ্যে এই ছবিগুলো আমাকে দিয়েছিল, কারণ ভেতরে ভিডিও ফটো তোলা নিষিদ্ধ। কিন্তু প্রিন্ট বের করে ওনারাই আমার এই সন্তানের ফটোগুলো আমাকে হাতে দিয়েছেন, মানে আল্ট্রাসাউন্ডের ফটোগুলো। সেই থেকে ফটোগুলো আমি আমার ঠাকুরের সামনেই রেখে দিয়েছি। ভগবানের দানের জিনিস, তাই ভগবানকে বলি, তুমি আমার সন্তানকে সমস্ত বিপদ থেকে রক্ষা করো। এই যে আরও একটা আল্ট্রাসাউন্ডের ছবিগুলো, প্রথমে যখন হাতে পাই না কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না। ব্যাস ফটোগুলো এই ভগবানের পাশেই রেখে দিয়েছি। আস্তে আস্তে সব জিনিসগুলো নিচে নামিয়ে নিয়ে যাই। ওই পাশে সবাই আস্তে আস্তে করে রেডি হচ্ছে আমার স্বাদের জন্য। স্বাদ দেওয়ার সময়টা সকাল 10টা থেকে 12টা, তো তাই তড়ি ঘড়ি করে সবাই রেডি হচ্ছি। তাড়াতাড়ি করে এই সময়ের মধ্যে সাতটার বা শুভ কাজটা করে নেওয়াটাই ভালো। এই যে শাশুড়ি মা দুব্বা ঘাস, ফুল, তুলসী পাতা আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে রেডি করে নিচ্ছেন। তাই মা বলছেন, মমিতা একদম আর দেরি করো না, তাড়াতাড়ি করে বসে পড়ো, স্বাদের কাজটা আগে করে নিই।
শ্বশুরমশাই শাশুড়ি মা আমেরিকায় আসার আগে এই আশীর্বাদটা পাওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে বসে থাকতাম। ব্যাস আজকের দিনে ভগবান সেই ইচ্ছেটাও পূরণ করে দিলেন। মায়ের আশীর্বাদে পর্ব শেষ। এই যে সেই সাজানো মিষ্টি থালা থেকে আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন। তাই আমাকে জিজ্ঞেস করছে, মৌমিতা সকালবেলা তো কিছুই খাওনি, তাও তোমার কোন মিষ্টিটা খেতে ইচ্ছে হচ্ছে বলো, সেটাই আমি খাওয়াবো। আমি বলেছি তোমার যেটা ইচ্ছে খাওয়াও। এই যে তার পাশে তার নাতনি, তারও ভারী মন দুঃখ, কি না তাকে কেন খাওয়ানো হচ্ছে না। ওরে বাবা, স্পেশাল প্রোগ্রাম হলে তাকেও যেন অ্যাটেনশন দেওয়া হয়, না হলে সে বেজায় রেগে যাবে। দেখুন সে যে গুজে আমার পাশে দাঁড়িয়ে আছে। সাজতে উনি কিন্তু আজ যাই হোক ভারী ভালোবাসেন। যা নিয়ম হবে সবকিছু তার সাথে হতে হবে, না হলে তার চোখে জল। অরেঞ্জ ফ্লেভারটা সুইট, ভালো লাগছে না? আচ্ছা এটা খেয়ে দাও তো দেখি, এটা ভালো লাগছে, একটু করে খাও, এটা অন্য মিষ্টি, একটু একটু করে দাও, একটু করে। হ্যাঁ এটা ভালো লাগছে তো। সকাল সকাল প্রচুর মিষ্টি খাওয়া হয়ে গেল। মা বলল 7 রকমের যখন মিষ্টি আছে মৌমিতা, সব কিছু একটু একটু করে খাইয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও, তারপর তোমার শ্বশুরমশাই খাওয়াবেন। তবে এই ব্লগের মাঝে সব থেকে আরও একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে হলো। মা আমাকে সুন্দর একটা উপহার দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলেন, কিন্তু সেটাই স্বাদের দিনে নয়, জামাই ষষ্ঠী হয়েছিল মনে আছে, ব্লগ বানিয়েছিলাম, সেই দিনই মা একটা সুন্দর উপহার দিয়ে আমাকে বলেছিলেন, মৌমিতা আমি তোমার স্বাদের জন্য আর অপেক্ষা করতে পারলাম না, তোমাকে আজকের এই উপহারটা আমার তরফ থেকে নিতেই হবে। ওরে বাবা, সে কি কাণ্ড, মা নিজেই নাছোড়বান্দা। এই যে সেই সুন্দর মুহূর্তটা এতদিন তুলে রেখেছিলাম, আজ ভারী ইচ্ছে হলো আপনাদের সাথে শেয়ার করি। আর মা আমাকে আজকে পরিয়ে দিয়েছে, আজকে জামাই ষষ্ঠী, আজকে তোমার ছেলের দিন, আমার না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরবো। সুন্দর সুন্দর। না তুমি একটু খুলে রাখেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জিনিসটা তো খুবই সুন্দর গো, দেখি তোমার পছন্দ হয়েছে? দাদা আমার এই কাজে লাগছে, আমি খুবই খুশি, ভগবানের দিকে উঠে তোমার তোমার ছেলে, ঠিক আছে না ছেলে জামাই ষষ্ঠী, সেই ছেলের এর জন্যই তো জামাই ষষ্ঠী, তুমিও তাতে অঙ্গাঙ্গি হয়ে জড়িত দুজনের। দাঁড়াও তোমার ছেলে লাগিয়ে দিই, দাও আমাকে লাগিয়ে দাও। লাগিয়ে দিত। আমার তো মেয়ে নেই, আমার মেয়ে থাকলে জামাই হতো, আমার মেয়ে তো নেই, তুমি মেয়ে, তুমি বৌমা, আমার সবই। এই দেখো কেমন, তুমি একদম খুলবে নি। সুন্দর, হ্যাঁ ভালো। ভালো না হলেও আমি পড়তাম সবসময়, ওটা বড় জিনিস নাকি, তা অত দরকার ছিল না তোমার এগুলো আনার। আরে আমার তো কাজে লাগলো একটা, আমার আর কে আছে বলো। সোনা টোনা দিয়ে বড় জিনিস নয়, মানে মন থেকে দেওয়াটা বড় আমি জিনিস। খুবই খুশি। আমি যে এটা পরিয়েছি আমার কেনা ছিল, সত্যি কথা, এটা আমারই পছন্দই, আমি তো পরিনি, শুধু পরেই আছে। আমার এইটা কাজে এতটা আমার মানে হাইট মানে কিছু মানে হ্যাঁ ভিজিবল দেখতে পাওয়া যায়, যেহেতু দেখো পরে আছি একটা, মানে এটা সবসময় দেখা যায় না। শোকেসে ছিল, দেখি না মিনে করা একটু খুব পছন্দ লাগে। কি বলুন তো, সকালবেলা উঠে মা হঠাৎ করে দেখছে এই প্রেগনেন্ট অবস্থা, মায়ের হয়ে আমি তার ছেলেকে জামাই ষষ্ঠীর জন্য সকাল সকাল রান্না করছি। সেইটাই দেখে আমার শাশুড়ি মা এতটাই খুশি হয়েছিলেন, সঙ্গে সঙ্গে এসে বললেন, মৌমিতা এই সুন্দর উপহার হারটা তোমাকে আজকেই পরতে হবে, আমি তোমাকে আজকেই পরিয়ে দিতে চাই। সত্যি কি জানেন, যতদিন আমিও বেঁচে থাকবো এই মূল্যবান সম্পদটা আমার কাছে সবসময়ই থেকে যাবে। বাচ্চারা যখন বড় হবে তাদেরকে বলবো, জানেন দেখ তোদের ঠাকুমা কত সুন্দর একটা উপহার আমাকে দিয়ে গেছে। মাথায় দাও। প্রদীপটা দিয়ে দাও, প্রদীপটা দিয়ে দাও, চাপ কর। শ্বশুরমশাই দুব্বা ঘাস তুলসী পাতা দিয়ে আমাকে আশীর্বাদ করে দিলেন। ব্যাস আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই ঠাকুমা দাদুর কাছ থেকে তারও সৌভাগ্য হলো আশীর্বাদ পাওয়া, সারা জীবন মনে থাকবে। আমাদের এই সুন্দর আশীর্বাদের পর্বটা এখানেই শেষ হলো। এইবার সকলকে প্রণাম করে আস্তে আস্তে করে আমরা ঠাকুরের প্রসাদটা খাবো, তাই আমরা তাড়াহুড়ো করছি জানেন।
সাধভক্ষণের সময়টা মাত্র 2 ঘন্টা, তাই তাড়াতাড়ি করে এই কাজটা হয়ে গেলেই ভালো। তারপর না হয় সে আস্তে আস্তে করে জিনিসপত্র গোছাবো, কোনো অসুবিধা নেই। ব্যাস, প্রাণ ভরে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের আশীর্বাদটা পেয়ে গেলাম। এটাই আমার জীবনে সব থেকে বড় পাওয়া। বুঝি এই না কথা বাবা না আমি সারপ্রাইজ উনি আমার না তুই বসবি তো বলে মামি সারপ্রাইজ অনলি তো দেখো আচ্ছা আসো আসো আসো, ঠাকুমা খাইয়ে দিচ্ছি, আসো আসো। হ্যাঁ, না পেট ভরে না। আমি শুট হইছে হ্যাঁ মা আচ্ছা এই দুটো পেয়ে গেছে। আসো আচ্ছা ওই যে আমি করে দেবো। তুমি বলা গোলাপ নতুন শাড়ি তো এটা হচ্ছে যে মা বাবা এই শাড়িটা নিয়ে এসেছে আমার স্বাদের জন্য। আর এই হারটা আমি বলেছিলাম আমাকে স্বাদের দিন পরিও, কিন্তু আমাকে বলেছে যে না তুমি এখন থেকেই পরো। তো মা বাবা যখনই এসেছিল আমাকে এই হারটা পরিয়ে দিয়েছে। জামাই ষষ্ঠীর দিন পরি। হ্যাঁ খুবই সুন্দর হার। আর আমাকে বলেছে যে সবসময় পরে থাকতে, আমি পরেও থাকি, আমার ভালোও লাগে। খুব সুন্দর শাড়ি। এই যে মা বাবা কিনে নিয়ে এসছে আদি মোহিনী মোহন থেকে। এই যে সুন্দর, খুব বড় চাওড়া পাড়, বেশ পিঙ্ক কালারের চাওড়া পাড়। আঁচলটার কিছু নেই আঁচলে? আঁচল তো না, এটা মনে হয় তোমার ব্লাউজ পিস বা কিছু হতে পারে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মা পুরো নতুন করে শাড়িটা কিনে নিয়ে এসছে, তো ব্লাউজ পিসটা আমার খোলা হয়নি। খুলে আমি আবার দেশে নিয়ে যাব, আমি কাটিয়ে নিয়ে আসবো। কিন্তু খুবই সুন্দর শাড়ি। এই যে পাড় ভালো চাওড়া পাড় পুরো, মানে পিঙ্কটার জন্য বেশ ফুটেছে, খুব সুন্দর হয়েছে এইটা। আর এই শাড়িটা মানে একে আমি মানে কি বলবো, এটা আমার ভাগ্যে ছিল হয়তো। এটা না শাড়িটা এখন না, এই শাড়িটা 2016 এর। আমার মামা শ্বশুর, আমি যখন নরেন্দ্র মামা বাড়িতে যাই তখন আমাকে এই শাড়িটা দিয়েছিল। সামহাও পরা হয়নি, আমি গুছিয়ে রেখেছিলাম পরবো। আমি কিন্তু ইউএসএ তে নিয়েও এসেছিলাম, কিন্তু আমার সামহাও পরা হয়নি। আজকের আমার সেইটারই সৌভাগ্য হলো। এই যে মামা তুমি যদি, হ্যাঁ মামা তুমি যদি আমাদের ব্লগ দেখো, তুমি মনে করবে হয়তো এই শাড়িটা তুমি দিয়েছিলে। এই শাড়িটা আমি পরবো। অমল মামা কিনে আনছি। তাই তো অমর মামা মানে মায়ের সব মায়ের ভাইরা সবই আমার ভাই। মা হচ্ছে সবার বড়, মা নিজের পরিবারের সবাই বড়। তোমরা 4 বোন? হ্যাঁ 4 ভাই। 5 ভাই। 5 না এখন 4 হয়েছে। হ্যাঁ ঠিক আছে। তো এই শাড়িটা আমি এখন পরবো, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর এটা হচ্ছে মা পাঠিয়েছে, এটা একটা নেভি ব্লু, আর বেনারসে গিয়েছিল। তো আমার মা পাঠিয়েছে এই শাড়িটা, আমাকে দেখিয়ে নিয়েছিল, আমি চয়েস করেছি। তো বেনারস থেকে আসা, এটাই মানে পরবো, এটাও আমি পরবো। মানে যত কম বলি বা যত বলি, আমি সত্যি বলছি, মা বাবার কাছ থেকে মানে আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আমি স্বাদ পাবো এই আমি আশা ছেড়ে দিয়েছিলাম। আমরা আশা ছেড়েই দিয়েছিলাম। আমি ভেবেছিলাম যে মিঠির সময় আমার মা বাবা এসেছিল, তখন স্বাদ দিয়েছিল। তো আমি ভেবেছিলাম আমার এই বাচ্চাটার জন্য আমার শ্বশুর শাশুড়ি আসুক, আমার এটা সারা জীবন মেমোরিজ, এই দিনটা ফেরত আসবে না, সব ফেরত আসবে, খাওয়া দাওয়া আনন্দ আড্ডা সবই ফেরত আসবে, কিন্তু এই দিনটা আমার কোনোদিনও ফেরত আসবে না। তো মা বাবা এসেছে, মানে আমার এটা ভাবতে পারিনি। এটা আমি আশা ছেড়েই দিয়েছিলাম। হ্যাঁ মা পুরো ব্যান্ডেজ অবস্থায় এসছে। আমরা লাস্ট একটা যে আশা বা হোপ দেখেছিলাম, যে শুধু এইটুকু বলেছিলাম যে একটু ডাক্তারকে জিজ্ঞেস করো যে আসতে পারবে কিনা, মানে ওটাই ভাগ্যে ছিল। শুধু বলেছে যে আসতে পারবে, কিন্তু হাতে ব্যান্ডেজটা খোলা যাবে না। মা ওই ব্যান্ডেজ অবস্থায় 24 না 26 ঘন্টা টোটাল, বা 28 ঘন্টা টোটাল, কারণ আমাদের এখানে 3টে ফ্লাইট, কলকাতা থেকে দোহা করেছে, দোহা থেকে বস্টন, বস্টন থেকে এখানে। তো আপনারা কম বেশি যারা ব্লগ দেখছেন, আমাদের এই ব্লগ গুলো বুঝতেই পারছেন, কষ্ট প্রচুর হয়েছে। মা বাবা মনের জোর নিয়ে এসছে, বাবা বিশেষ করে খুব মনের জোর নিয়ে মাকে নিয়ে এসছে। বাবা তুমি তাও একটু অভিজ্ঞতাটা বলো, বাবার চোখে জল। এটা আমারও মানে আমি আশা ছেড়েই দিয়েছিলাম, এটা হবার ছিল না। এটা প্রচুর বাধা, মানে প্রথমত আমরা টিকিট কেটে ফেলেছি, বাবা মা কিছু একটা সম্ভব পার্সোনাল কারণের জন্য বলেছে টিকিট ক্যান্সেল করে আমরা আসবো না, সেটা একটা আশা ছেড়ে দিয়েছিলাম। তারপর যদি বা সবকিছু ঠিক হলো, জিনিসপত্র কেনা হচ্ছে, 2 সপ্তাহ জাস্ট আমাদের টিকিট, যেটা 2 সপ্তাহ আগে মা পড়ে যায়। মানে আমি ভেবেছি আমার এই বাচ্চাটার জন্য হবেই না, মানে আমি ছেড়েই দিয়েছিলাম, বাট হয়ে গেল। এটা আমার নিশ্চয়ই আমাদের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে, মৃত্যুর আগে দিন পর্যন্ত মনে থাকবে আমাদের, সবকিছু থাকবে আমাদের। হ্যাঁ খুশি এই প্রথম সুস্থ সবল আমরা চাইছি, সুস্থ সবল আমার বেবির জন্ম হোক। আমিও ঠাকুরের কাছে অনেক মানত করেছি, অনেক করেছি,
যেন সুস্থ আমাদের আরেক সন্তান আছে মানে মা বাবা বলছে যে আমরা যদি যাই শুধু মিঠির জোরে যাবো, মানে ও এত কান্নাকাটি করেছিল, মানে আমরা কি বলবো, মানে আমরা মানে বাকরুদ্ধ, মানে এই ব্যাপারে মানে আমাদের কোনো ওয়ার্ড ছিল না এই ফিলিংসটাকে বোঝানোর। বাট আমরা খুব কষ্ট পেয়েছিলাম, মানে কষ্টটাকে হয়তো সবসময় এক্সপ্রেস করা যায় না, কিন্তু শুধু রিকোয়েস্ট করেছিলাম তোমরা যে করেই হোক আসো, আসতে তোমাদেরকে হবে যে করেই হোক। তো এই জন্য এইরকম কান্নাকাটি শুরু করে দেয় যে ঠাকুমা দাদু আসবে না বলে। আজ রথের দিন, আজই আমার মেন স্বাদের দিন, 10টা থেকে 12টার মধ্যে খুব তাড়াহুড়ো করছি। ওর বাবা বললো যে সেই কষ্ট যখন হবে কেন রাতের থেকে ভাজাগুলো করে রাখবো, সব সকালেই করব। শুধু রাতের বেলা না সব কেটে দিয়েছিল, এই যে এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, বেগুন ভাজা, কুঁদলি আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, পালং শাক ভাজা। হ্যাঁ, এটা মা বলেছে যে 7 রকম ভাজা হলে ভালো। আর এটা হচ্ছে যে লুচি, ছোলার ডাল, আর এখানে হচ্ছে 7 রকম মিষ্টি দিয়ে আমরা প্রথমে আমাদের বাড়ির মন্দিরের যে ঠাকুর সেইখানে আগে পুজো দিলাম। 7 রকমের ফলও আছে। তো মা বললো যে ঠাকুরের কাছে আগে দিয়ে সেটাই মৌমিতা তুমি নিয়ে আসবে, সেইগুলো দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করবো। তো মার কথা মতোই আমরা সবকিছু করলাম, হয়ে গেল। মানে মানে এটা ঠাকুরের আশীর্বাদে সবাই আশীর্বাদ করবেন আমার বাচ্চাটা যেন খুব ভালো করে হয়। আমি সবকিছুই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে একটাই মানে যখন আমি জানি আমি আবার মা হতে চলেছি, আমার একটাই আশা ছিল যে আমার বাচ্চাটা যেন সুস্থ সবল হয়। আমার কোনো কিছুর আমার ডিমান্ড ছিল না, সেটা ভগবান অনেক কিছু দিচ্ছে আশীর্বাদের সাথে। আর একজনের হচ্ছে খুব খিদে পেয়ে গেছে। আচ্ছা আগে বলো তোমার এখানে কোন খাবারটা বেশি ভালো লাগছে, একটা বলো। মিষ্টিটা ভালো লেগেছে। আচ্ছা, কারণ তুমি লুচি খাবে না, তুমি তো লুচি খুব ভালোবাসো। জিলেবিটা ভালো লেগেছে, এই অরেঞ্জ কালারেরটা। আচ্ছা ঠিক আছে, তুমিই খাবে, ঠিক আছে। আর কোনটা খাবে এখানে? আর কোনটা? এখানে একটা ভাজার মধ্যে কোনটা খাবে? কোনটা খাবে? আলু ভাজা। আলু ভাজা। আচ্ছা তাই। আর কোনটা খাবে? তারপর নেক্সট আচ্ছা লুচি খাবে? লুচি আর ডাল, রসমালাই খাবে না? গোয়াবা আছে, পিয়াজ আছে, গোয়াবা খাবে। আচ্ছা মা তোমাদের কেমন লাগছে আজকে, মানে তাও একটা এক কথা বাবাও বলো। আর কিভাবে বলবো ওটা প্রকাশ করবো সেটা খুঁজে পাচ্ছি না। খুবই ভালো লাগছে যে চোখের জল বেরিয়ে গেল। এরকম যে হবে আমি ভাবতেও পারিনি। বলো হ্যাঁ, তারপর আমরা যে এখানে আসতে পারবো, আমার হাতের এই অবস্থা, কেন আসতে পারবে না? ঠিক তারপরে আসতে এত পারবে। সব তুমি সমস্ত কিছু তো রেডি করেছো, আমি তো কিছুই করতে পারিনি। কারণ তোমার আশীর্বাদ তো বড় জিনিস, বলো। তুমি সবকিছু, তুমি শুভ দুজনে মিলে সবকিছু রেডি করেছো, রান্না বান্না যা যাবতীয় সবকিছু। আমি তো মানে দাঁড়িয়ে থাকি কিছু অসহায় ভাবে। তোমাদের এই প্রেজেন্সটাই বড় জিনিস, তোমাদের আশীর্বাদ তো পেলাম, এটাই তো সবাই পায় না এত দূরে থেকে। এটা যে পাচ্ছি, আন্তরিক ভাবে ভগবান তোমাদের ভালো হোক, মঙ্গল হোক, সুস্থ সবল থাকো, দীর্ঘায়ু হোক, সুখী জীবন প্রার্থনা করছি তোমাদের কাছে। আর আমাদের কোনো কিছু চাওয়ার নেই, এইটাই আমাদের প্রার্থনা। আর যে আমার বেবি আসছে সে যেন খুব ভালো হয়, খুব বড় হয়, সুস্থ সবল থাকে। হ্যাঁ হ্যাঁ, বা ঠাকুরদার যেন মুখ উজ্জ্বল করে, আমার এই প্রার্থনা, আর কিছু নেই। খুব বড় কথা বাবা। এই অনুষ্ঠানে আমার থাকাতে খুব আনন্দ হচ্ছে এবং তার ফলটা অভিনয় দিয়েছেন, আনন্দ হিসেবে জল বেরিয়ে গেছে এবং খুব ভালো। আমি ভগবানকে প্রার্থনা করি সুস্থ সবল এবং খুব উন্নত শিশু ভূমিষ্ঠ হোক এবং খুব জীবনে খুব বড় হোক, প্রতিষ্ঠিত হোক, দেশের মুখ উজ্জ্বল করুক, এই আমাদের প্রার্থনা। বাবা মায়ের সুস্থ সবল পুরো আমাদের ফ্যামিলির মুখ উজ্জ্বল করুক, এই আমাদের প্রার্থনা। খুব বড় কথা। আর এটা আর বড় কিছু আমার মনে হয় না এরপরে আর কিছু বলতে হবে। আমি আবার বলছি, আমার হয়তো আমার ভাগ্যে ছিল, আমার বাচ্চাটা চেয়েছিল যে তার ঠাকুমা দাদু আসুক, আমার মনে হয় সেই নিয়ে এসেছে। সেই তোমাদের বলে না যে সে তো এখন ভগবান, সে তো এখনো পৃথিবীতে এখনো আসেনি, এখনো তার আসতে 2.5 মাস, পৃথিবীর আলো এখনো দেখেনি, 2.5 মাস এখনো বাকি তার এই পৃথিবীতে আসতে। আমার মনে হয় সে ভগবান, আমার মনে হয় তার জোরেই এটা সবকিছু সম্ভব হয়েছে। আমি এখনো বলি অনেক বাধা, অনেক কিছু এসেছিল, আমরা দুজন আশা ছেড়ে দিয়েছিলাম, বাট দুঃখ খুব হয়েছিল। সেইগুলো নিয়ে আমি সত্যি ব্লগ করিনি, কারণ আমার দুঃখ নিয়ে আমি ব্লগ করতে খুব একটা আমার ভালো লাগে না, মনে আনন্দ দেওয়াটাই বড় জিনিস। বাট হলো আমার বাচ্চাটাকে যখন বড় হবে না আমি তাকে দেখাতে পারবো, এটা আমার সব থেকে, আমার এই ব্লগটা প্রিসিয়াস টু দি বাবার ইনফিনিটি। মানে এর মতো মূল্যবান ব্লগ আমার মনে হয় না
এর আগে আমি হয়তো করেছি, কিন্তু এটা আমার কাছে তার মধ্যে অন্যতম। বাট খুব ভালো লাগছে এই বয়সে এখানে যে আসতে পারবো, হ্যাঁ। এই হাতের এই অবস্থা, তারপর এখানে বয়সও হয়েছে আমাদের। যারা যারা নতুন ব্লগ দেখছেন আমি বলে রাখি, বাবার বয়স 81 প্লাস, মায়ের বয়স 76 প্লাস। ভাইজি প্রত্যেকের কাছ থেকে আমরা খুব অনুপ্রেরণা পেয়েছি, হ্যাঁ তোমাদেরকে যেতেই হবে, কেন তোমরা যেতে পারবে না। তারপরে ছেলে বৌমা তো আছেই অবশ্যই, সব আত্মীয় স্বজনের কাছ থেকে প্রচুর মানে উৎসাহ পেয়েছি, হ্যাঁ তোদের যেতেই হবে। হ্যাঁ, তুমি বলেছিলে যে আসতে পারবো না, কিন্তু সবাই মানে চেয়েছিল যে তোমরা আসো। মানে বাড়ি কিনেছি, ছেলে বাড়ি করেছে, দেখবে না এটা কখনো হয়? বাবা মা আর আসাটা এটা অনেক বড় আশীর্বাদ, এটা অনেক বড় জিনিস বলো। তার এখনো পেটে খাবার পড়েনি বলে তার খুব দুঃখ। আচ্ছা ঠিক আছে, এর মুডটা ভালো হবে, এর পেটে যত খাবার পড়বে এর মুড ভালো হবে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, মিঠি খুব ভালো মেয়ে। ওর কালকে নাচ ছিল, খুব টায়ার্ড, আবার আজকে নাচ আছে। জগন্নাথ ঠাকুরের সামনে তুমি নাচবে তো, আজকে রথ আছে, ওই তো মন্দিরে যাব। আমাদের এবার প্ল্যান হচ্ছে আমরা মন্দিরে যাব, মা বাবাকে ওই মন্দিরটা প্রথম নিয়ে যাব। আর ওই মন্দিরে নিয়ে যাওয়া হয়নি, আজকে জগন্নাথের মানে রথ। আর মা বারবার বলেছিল যে শুক্লপক্ষ যেন হয়, তো 10টা থেকে 12টা চলে মানে স্বাদের টাইম প্লাস শুক্লপক্ষ। তো আমার মা মানে আমার শাশুড়ি মা বলছে যে মমিতা তোমার মাকে একটু ক্যালেন্ডার দেখতে বলো, একটু টাইমটাও দেখতে বলো। তো মা বামুন ঠাকুরকে ফোন করে সবকিছু আমাদের বললো। তো এটা খুব বড় জিনিস, মানে এই মাসে নাকি শুধু এই ডেটটাই আছে, 7 তারিখ 7th জুলাই, কোনোদিন ভুলবো না। 7 ভক্ষণ, হ্যাঁ 7 ভক্ষণ বলে, 7th জুলাই। তো সবকিছুই হয়ে গেল নিয়ম অনুযায়ী। সত্যি আমি খুব খুশি, এর থেকে আর বড় কিছু হয় না। কি গো, এইগুলো সব এবারে সরিয়ে নেবো। আর যাবো তো, ওপাশেও সময় হয়ে যাচ্ছে, বেরোবো। তুমি তো দিয়েছিলে ওটা, তুমি দিয়েছিলে। হ্যাঁ, ঠাকুরের জিনিসগুলো সরিয়ে দিই। আর এইখান থেকে আমরা যার যেটা ভালো লাগবে নেবো। আজকে আমাদের এমনি নিরামিষ। ও একটু বলে দিই, অনেকে হয়তো স্বাদে জানেন, হয়তো মাছ মাংস এইগুলো সব থাকে, কিন্তু আমি মাছ মাংস করিনি, কারণ মাও বলছিল, মানে আমার শাশুড়ি মাও বলছিল, আর আমিও সেটা সহমত, যেহেতু আজকে শুক্লপক্ষ, যেহেতু আজকে রথ, আজকের ভেজের উপর দিয়ে সবকিছু। মাছ মাংস তো আমরা খাই, সেটা তো ভালো লাগে, কিন্তু যেহেতু আমি ঠাকুরকে ভেজ করেছি বলে না, ঠাকুরকে সবকিছু দিয়ে পুজো দিয়ে তবে আমরা খেতে পাচ্ছি, এটা ভালো লাগছে বলো। তো এগুলো থাকুক, বুঝেছো, ফলটা তো সরিয়ে দিচ্ছি। আর আমি আজকে আমরা কাঁসার থালাতেই আজকে আমরা লুচি ছোলার ডাল খাবো, আর এগুলো থাকুক, যার যার ভালো লাগবে সব আমরা চামচ দিয়ে নিয়ে নেবো, বুঝেছো। তাহলে তাই করি। আর এটাকে সরিয়ে দিই, বন্ধ করে দিলাম। হ্যাঁ, এটা ঠাকুরের ওখানটায় তুলে দেবো। আর আমি কড়াটাকে চালিয়ে দিয়ে লুচি ভেজে দেবো, ওটাকে তাড়াতাড়ি করে দিই। এটা আমাদের স্বাদের পর্ব শেষ। এবার হচ্ছে আমাদের মানে এই লুচি ছোলার ডাল খেয়েই আমরা মন্দিরে যাব। তাই তখন থেকে তাড়াহুড়ো চলছে, কারণ একটা সময় মহাপ্রসাদ লেখা আছে। মিঠির নাচ আছে তোমার 2:30 থেকে স্টার্ট, কালচারাল প্রোগ্রাম লেখা আছে। মা জিজ্ঞেস করছে মিঠির নাচ কখন। রথের দিনই আমার স্বাদের পর্বটা পড়েছিল, তাই সব কিছু হয়ে যাবার পর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ব। মন্দিরে আজকে মহাপ্রসাদও আছে, তার উপর মিঠির নাচ। সেই ব্লগটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। যারা যারা মিস করেছেন, এই ভিডিও শেষে সেই ব্লগের লিঙ্কটা আমি পোস্ট করে দেবো। যারা যারা মিস করেছেন অবশ্যই দেখে নেবেন। লুচি ভাজার পর্ব আমাদের শেষ। এই যে গোল টেবিল করে আমরা সবাই বসে পড়েছি খেতে। একটু সবাই ভাজাগুলো নাও না, আমি স্পুন নিয়ে আসি, দাঁড়াও। হ্যাঁ সে তো ঠিক আছে, রাতেও খেতে পারবো। নাও না একটু, যেটা ভালো লাগছে নাও না, নাও না মিষ্টি। হ্যাঁ নাও না, কিছু একটা নাও না, বেগুন ভাজাটা যা খাও না, লুচির সাথে তো খেতে ভালোই লাগে। গাছের বেগুন, হ্যাঁ এটা আবার গাছের বেগুন, একে ছাড়া যাবে না। আচ্ছা দাও না, সবাইকে দাও, সবাইকে দাও। মিঠি কোনটা নিবি বল, কোন সবজিটা নিবি? পেট ভরে যাবে, একটা খেতে পারলে আমি বাঁচি। আজকের ব্লগটা এখানে শেষ করলে পুরোপুরি শেষ না। এই ব্লগের শেষে সমস্ত এই স্বাদের স্মৃতির ফটোগুলো দিয়ে দিয়েছি, পারলে আপনারা দেখবেন। তার সাথে ঠিক 5 বছর আগে যখন আমার বাবা মা এসেছিলেন আমেরিকায়, মিঠি হওয়ার ঠিক আগে,
তখন আমার বাবা মায়ের হাতের স্বাদের ফটোগুলো এখানে দিয়েছি, আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই সুন্দর পরিবারের স্বাদের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন আর আমাদেরকে অবশ্যই আজকে জানাবেন আমাদের এই শ্বশুর শাশুড়ি সকলকে নিয়ে যে স্বাদের যে ব্লগটা আপনারা দেখলেন আপনাদের আজকে কেমন লেগেছে। আর আমাকে শ্বশুরমশাই শাশুড়ি মায়ের দেওয়া এই সুন্দর শাড়িটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আসি, খুব তাড়াতাড়ি আসছি আরও একটা স্বাদের পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন।